প্রায় 12 বছর পরে হঠাৎ দেখা ছেলেটির সঙ্গে। অন্ধকারে প্রথমে চিনতেই পারিনি তাকে। কি ভীষণ বদলে গেছে। 2010-11 ব্যাচের ক্লাসের সবচেয়ে উজ্জ্বল ছেলেটির এ কি দশা হয়েছে। 5 ফুট 11 ইঞ্চির লম্বা শরীরটা খানিকটা ঝুঁকে পড়েছে। গালে 3-4 মাসের না কামানো দাড়ি, মাথায় ধুলো মাখা ঝাঁকড়া কোঁকড়ানো চুলের রাশি, চোখে পুরু ফ্রেমের চশমা, গায়ে একটা পুরনো কালো চেক শার্ট, ভিতরে কোনো গেঞ্জি নেই, কণ্ঠার হাড় দেখা যাচ্ছে, পরনে একটা ধূসর মলিন জিন্স। রাত 10টা বাজে। শপিং মল থেকে বেরিয়ে আমি অটোরিকশার জন্য অপেক্ষা করছিলাম। সেই ভিড়ে ঠাসা রাস্তার উপরেই তার সঙ্গে দেখা। আমাকে চিনতে পেরেও না চেনার ভান করে সে উল্টো দিকের গলিপথে হাঁটতে থাকে। আমি নিজেই ডাকলাম, আরে তুমি বিম্বিসার না? কেমন আছো? অনেকদিন পর দেখা হলো, কি করছো এখন? আমার ডাক শুনে ঘুরে দাঁড়ালো ছেলেটি। ঈষৎ ঝুঁকে গেলেও এখনো সে মাথায় আমার চেয়ে দীর্ঘ। ডান হাতে চশমাটা খুলে সোজাসুজি তাকালো আমার দিকে। আবছা অন্ধকারেও মনে হলো তার দু চোখ থেকে আগুন ঠিকরে বেরোচ্ছে, সেই সঙ্গে কিছুটা যেন অব্যক্ত বিক্ষোভ। শুনেছিলাম মাথার চিকিৎসার জন্য ওকে রাঁচিতে নিয়ে যাওয়া হয়েছিল। কবে ফিরে এলো সেখান থেকে? আমি আবার প্রশ্ন করলাম, এখন কি করা হচ্ছে? বিম্বিসার কিছুটা উদ্ধত ভঙ্গিতে বলল, কিছু না, কিছুই করছি না, করার মতো কিছুই পাইনি। 2-একটা প্রাইভেট টিউশন করি, তাতে রুটি সবজি কেনার টাকাটা হয়ে যায়। বলেই বাঁ হাতটা অল্প তুলে পলিথিনে মোড়া রুটি সবজি দেখালো। আমি বললাম, তুমি তো এমএতে ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছিলে। হ্যাঁ স্যার, বিএডেও ফার্স্ট ক্লাস ছিল। স্কুল সার্ভিস, সিএসসি দুটোই চেষ্টা করেছি, শেষ পর্যন্ত কিছুই হয়নি। মাস্টার মশাইদের কুঅভ্যাসে আমি বললাম, তোমার মতো ছাত্রের ক্ষেত্রে এটা অপ্রত্যাশিত, তবে হাল ছেড়ো না, কিছু একটা হবেই। বিম্বিসার এই বস্তা পচা সান্ত্বনা বাক্য শুনে হঠাৎ ভয়ানক ক্ষিপ্ত হয়ে উঠল। আমার চোখের দিকে তাকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, 40 বছর ধরে এইসব ক্লিশে হয়ে যাওয়া সান্ত্বনা বাক্য অনেক তো বললেন, এবার থামুন স্যার। আপনাদের দেওয়া কলেজ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির কাগজগুলোতে আমি এখন দুবেলা পেচ্ছাপ করি, থুতু ফেলি যাবতীয় সিলেবাসের মুখে। আমার বাবার মাথা খারাপ, মা মিড ডে মিলের রান্না করে, ছোট বোনটা পড়া ছেড়ে দিয়ে একটা মোবাইলের দোকানে 2000 টাকার চাকরি করে, ভাইটা কাজের সন্ধানে রাজস্থানের পাথর খাদানে চলে গেছে। মন্ত্রী আর এমএলএদের লাখ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি কেনার সামর্থ্য কিংবা ইচ্ছে কোনোটাই আমার নেই। একটা ভয়ঙ্কর অসুস্থ সময়ে জন্মেছি আমরা। যাদের দণ্ডমুণ্ডের কর্তা ভেবে ভোট দিয়ে নেতামন্ত্রী বানিয়েছিলাম, তাদের অর্ধেক আজ জেলে, বাকি অর্ধেক নির্লজ্জের মতো তাদের সমর্থন করছে। এই পোড়া দেশে ব্যাঙের ছাতার মতো গাদা গাদা বিশ্ববিদ্যালয় খুলে কি হবে? তুলে দিন সব। কি হবে বছরের পর বছর নিরর্থক সেই এক অপদার্থ সিলেবাস পড়িয়ে? কি লাভ আপনাদের মতো বুড়ো অধ্যাপকদের 1.5-2 লাখ টাকা মাস মাইনে দিয়ে পুষে? আমাদের কথা কেউ ভাবে না। একটা জাতি সারাক্ষণ ফেসবুকে ডুবে আছে, একদল কবি যশলিপসু মানুষ সারাক্ষণ অপদার্থ পদ্য লিখছে, মোড়ল গোছের কবিরা মন্ত্রীদের পদলেহন করছে, মেয়েরা লিপস্টিক আর কাজল মেখে দুবেলা ছবি পোস্ট করছে, কদর্য নীল ছবি আর সস্তা পানপাত্রে বুঁদ হয়ে আছে একটা প্রজন্ম। আর আপনাদের সমস্ত আন্দোলন তো মহার্ঘ ভাতার কাছে সমর্পিত। আমি বললাম, এ সমস্যা তো আজকের নয়, এটা দীর্ঘদিনের সমস্যা। এ সংকটের শিকড় অনেক গভীরে। একদিনে বা 2-1 বছরে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়, সময় লাগবে সুদিন আসতে। বিম্বিসার অন্ধকার রাজপথে আরও খানিকটা আগুন ছড়িয়ে দিয়ে বলল, আপনার ওই কাল্পনিক সুদিন কখনোই আসবে না স্যার। ওসব মূর্খের দিবাস্বপ্ন।
ব্যালট বক্স একটা ভুল সিদ্ধান্ত, ওটা পাপের বাক্স, ওটা স্রেফ হারামির হাত বাক্স। ওই বাক্সে ভর দিয়ে যেই ক্ষমতায় আসবে সেই হবে নির্বাচিত নতুন শয়তান। আমার কি মনে হয় জানেন, এদেশের প্রত্যেক রাজ্যে, প্রত্যেক জেলায় একটি করে জঙ্গি বিশ্ববিদ্যালয় তৈরি করা দরকার। আপনাদের অপদার্থ বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিস্পর্ধী হয়ে উঠবে ওইসব সামরিক বিশ্ববিদ্যালয়। সেখানে শেখানো হবে দূষিত নেতা ও কুচক্রী লোভী মন্ত্রীদের কিভাবে রাতারাতি খতম করতে হয়। অসৎ পুলিশ অফিসার, কসাই ডাক্তার, বিক্রি হয়ে যাওয়া বিচারক, নির্লজ্জ ধনকুবের ব্যবসায়ী আর অযোগ্য শিক্ষক, অধ্যাপক, উপাচার্যদের কিভাবে চিহ্নিত করে তারপর রাইফেলের গুলিতে ছিন্ন ভিন্ন করে দিতে হয়। বিম্বিসার একটানায় সব কথা বলে আমার উত্তরের অপেক্ষা না করে উল্টো দিকের গলির অন্ধকারে মিলিয়ে গেল। অত রাতে রাস্তায় কোনো অটো নেই। অগত্যা হাঁটতে হাঁটতে মাথা নিচু করে বাড়ি ফিরে এলাম আমি।